জেলা থেকে সরাসরিতে বা অন্যান্য খবরের দিকেও নজর রাখবো, কারণ সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বিধি বহাল রাখলো। সুপ্রিম কোর্টও এসএসসি নিয়োগ বিধি বহাল রাখলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওদিন ভৎসনা করে বিচারপতি। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি হলো আজ হাইকোর্টে? দেখো, প্রায় 44,000 শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিল, ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি 30শে মে 2025, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনি জটমুক্ত হলো এবং সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সেই নিয়োগ প্রক্রিয়াতে আজকে পরিষ্কারভাবে এসএসসির যে বিধি তৈরি হয়েছিল 2025 সালে, সেই বিধি অনুযায়ী এই নিয়োগ হবে। হতে পারে 2016 সালের শূন্যপদ প্রায় 18,000 শিক্ষক সেই শূন্যপদ থেকে এসছে, বাকি প্রায় 17,000 তাতে কিছু বেশি এই শূন্যপদ নতুন করে তৈরি হয়েছে। রাজ্য সরকার এই শূন্যপদ তৈরি করেছে, যেটা সাবসিকুয়েন্ট ভাবে বিভিন্ন শূন্যপদ তৈরি হওয়ার কারণে তৈরি হয়েছে। এই পুরো 35,712 বা তার থেকে কিছুটা বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগের সম্পূর্ণভাবে আইনি জটমুক্ত হলো এবং এসএসসি তৈরি বিধিতে সিলমোহর দিয়ে দিল শীর্ষ আদালত। এবং এক্ষেত্রে ন্যূনতম বয়স, অর্থাৎ 40 বছরের বেশি কারোর বয়স হওয়া যাবে না, ন্যূনতম স্নাতকে 50% নাম্বার থাকতে হবে, আর টিচিং এক্সপিরিয়েন্স, যেটা নিয়ে জলঘোলা হয়েছিল যে যারা ইতিমধ্যে চিহ্নিত হয়নি যোগ্য অযোগ্যের মধ্যে রয়েছে, তারা 10% বা 10 নাম্বার অতিরিক্ত পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করলো না। অর্থাৎ যারা 15,403 জন যারা শিক্ষকতা করছেন সুপ্রিম কোর্টের আদেশে 31শে ডিসেম্বর পর্যন্ত, তারা টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে এই 10 মার্কস তারা অতিরিক্ত পাবেন। যার যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেই অনুযায়ী তারা গ্যাদার করবেন, ওয়েটেজ পাবেন, সেটাও সুপ্রিম কোর্ট সুনিশ্চিত করে দিল। এবং এক্ষেত্রে একটা নির্দিষ্ট বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দিয়েছে যে যেভাবে প্রক্রিয়া হচ্ছে, যেভাবে আদালতের কাছে মামলা আসছে, এই প্রক্রিয়াটা শেষ হওয়া উচিত। যদি না হয়, আদালত যদি এটা নিয়ে আবার ঘাঁটতে যায়, তাহলে এন্ডলেস একটা সীমাহীন একটা সময় ধরে, অনন্তকাল ধরে যেন এই নিয়োগ প্রক্রিয়াটা চলবে, সেটা হতে পারে না। নিয়োগ প্রক্রিয়াটা একটা টাইমলাইন তারা বেঁধে দিয়েছে, তার মধ্যেই এটা করা উচিত। এবং এক্ষেত্রে এই মামলা যখন খারিজ করতে যাবে, নির্দেশদান করতে যাবে, এক্ষেত্রে মামলাকারীদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা উইথড্র করতে চায়, প্রত্যাহার করতে চায় ডিসমিস করার বদলে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি স্পষ্ট জানান যে সুপ্রিম কোর্ট কোনো জুয়া খেলার জায়গা নয়, এক্ষেত্রে কোনো টেস্টিং মোডে গ্যামলিং করার জায়গাও নয়। এক্ষেত্রেও যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তাদের উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দেন। সব মিলিয়ে এসএসসির বড় জয়। একই সঙ্গে রাজ্য সরকার শূন্যপদ বাড়িয়ে যে বিজ্ঞপ্তির জন্য ইতিমধ্যে এসএসসিকে বিধি তৈরি করে দিয়েছিল, সেই বিধি শেষমেশ দেশের শীর্ষ আদালতে স্বীকৃতি পেল। বেশ, এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করলেন না, বললেন নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে, এটা শেষ হোক, আর এই মামলা কতদিন এভাবে চলবে। এই হচ্ছে খানিকটা সুপ্রিম কোর্টেরও বোধহয় মামলা চলা নিয়ে একটু হতাশা তৈরি হয়েছে যে এতদিন মামলা চলছে, তারই প্রতিক্রিয়া। কিছু আমাদের আর্গুমেন্ট তো পরিষ্কার, সেটা হচ্ছে যে যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্য, দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য, এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের কোনো সুবিধে দেওয়া যাবে না, সেক্ষেত্রে সার্ভিস কমিশন এমন একটা বিধি করেছেন যার ফলে 10 নম্বর অতিরিক্ত তার সুবিধে পেয়ে যাবেন। তা সেটাকে সুপ্রিম কোর্ট খুব একটা গ্রহণ করলেন না, বললেন না যা বিধি হয়েছে সে অনুযায়ী হোক, তারপর দেখা যাবে। তার মানে ভবিষ্যতে আরো মামলা হোক, সেই বিধানই বোধহয় সুপ্রিম কোর্ট দিতেন। এসএসসি মামলায় যেটা রাজ্য সরকার যে আইনটা তৈরি করেছে, নতুন আইন 2025-এর আইনে, যে আগামী দিনের যে সিলেকশনটা হবে, সেই সিলেকশনটাকে বহাল রাখবে। কলকাতা হাইকোর্টে তো বহাল রেখেছিল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, শুধু টেন্টেডদের বাদ দিয়েছিল। এছাড়া আর সমস্ত পুরো আইনটা রইল। ওরা অনেক চেষ্টা করেছিল, আজকে অনেক কিছু বলার, মামলা হওয়ার পর অনেক হয়েছে, প্রায় 20 মিনিট ধরে বিকাশ দা অনেক চেষ্টা করে, যখন হচ্ছিল না তখন বলে আমি মামলাটাকে উইথড্র করবো, তখন আমি বিরোধিতা করেছি। তখন জজ বলেছে এটা ইজ নট এ, সুপ্রিম কোর্ট ইজ নট এ প্লেস অফ গ্যামলিং, যে এতক্ষণ ধরে মামলা করার পর যখন তুমি পাচ্ছ না অর্ডার, তখন তুই বলবে যে আমি মামলা উইথড্র করবো, তা হয়। আদালতে রাজনীতি নয়, আদালত অবমাননার মামলায় করা সুপ্রিম কোর্ট। মমতার কিছু বক্তব্য নিয়ে আদালতে অবমাননা মামলা, স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রধান বিচারপতির কি পর্যবেক্ষণ?
দেখো, প্রধান বিচারপতির বিরুদ্ধে যখনই মামলাটি ওঠে সেই সময় মামলাকারীদের তরফ থেকে প্রধান বিচারপতির কাছে কিছুটা সময় চেয়ে নেওয়া হয় এবং তাদের তরফ থেকে উল্লেখ করা হয় যে অ্যাটর্নি জেনারেলের কাছে তারা মামলার দায়ের করার জন্য তারা কিছু অনুমতি চেয়েছেন এবং সেই অনুমতি আসার জন্য তাদেরকে সময় দেওয়া হোক। এরপরই প্রধান বিচারপতি বলেন যে রাজনৈতিক কারণে তিনি প্রথমে উল্লেখ করেন যে অ্যাটর্নি জেনারেল যে তাদের এই আবেদন গ্রহণ করবেন তার কি মানে আছে এবং তার পাশাপাশি কেন তাদের মামলা খারিজ করে দেওয়া হবে না সেটা নিয়েও প্রশ্ন তোলেন এবং তারপরে রাজনৈতিক কারণে যাতে সেটা আদালতের বাইরে রাখা হয় রাজনীতিকে, সেই মন্তব্যও করেন এদিন প্রধান বিচারপতি। বেশ, অ্যাসিড হামলায় অন্যতম দ্রুত দোষী সাব্যস্ত ঘটনা, 13 মাসের মাথায় দোষী সাব্যস্ত আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি করে নজির আলিপুর আদালতের কোন ঘটনায় এবং কি সাজা ঘোষণা করা হয়েছে বিচারকের তরফে জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, দেখো, একেবারে অ্যাসিড হামলায় সম্ভাব্য দ্রুততম রায় এমনই দোষী সাব্যস্ত করলো আলিপুর আদালত। গত বছর 24শে জুন নিজের স্ত্রী আসমিনা বিবির ওপর অ্যাসিড ছুড়ে হামলা করে আব্বাস, তারই স্বামী। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তার কিছুদিনের মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে চার্জশিটও পেশ করেন এবং সেই ঘটনার 13 মাস পেরোতেই আজ যখন আলিপুর আদালতে সেই মামলা ওঠে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং আগামীকাল সেই মামলার সাজা ঘোষণা। ইতিমধ্যে যে অভিযোগকারী তাদের তরফ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে। এই রকম ধরনের ঘটনা কার্যত কিন্তু দৃষ্টান্তমূলক, কারণ যে বিষয়টি দেখা গেছে যে ধরনের ঘটনা ঘটেছে অ্যাসিড হামলায় পশ্চিমবঙ্গ তথা ভারতের, এই যে দোষী সাব্যস্ত 13 মাসের মধ্যে দোষী সাব্যস্ত করালো সম্ভাব্য দ্রুততম এইরকম একটা কিন্তু দোষী সাব্যস্ত করলো আলিপুর আদালত। আগামীকাল এই মামলার সাজা ঘোষণা। বেশ, তৃণমূলের 21শে জুলাইয়ের কর্মসূচি ঠিক সেই দিনই অর্থাৎ আজই বিজেপির উত্তরকন্যা অভিযান। আর উত্তরকন্যা অভিযান তিনবাতি মোড় থেকে বিজেপি যুব মোর্চার মিছিল শুরু হয়। নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর কামরাঙ্গাগুড়ি উত্তরকন্যার সামনের রাস্তা হয়ে মিছিল শেষ হয় চুনাভাটিতে, আর সেখানেই সভা। আর সেই সভা থেকেই সুর চড়ান শুভেন্দু অধিকারী। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। একের পর এক ভোটে উত্তরে বিজেপির ভিত আলগা। হারানো জমি ফিরে পেতে 21এই পথে বিজেপি। তৃণমূলের 21এ সমাবেশে দিল্লি শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার মিছিল। উত্তরকন্যা অভিযান নয়, উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল। এদিন কর্মসূচি শুরুর আগে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আর পাল্টা বঙ্গ বিজেপিকে নিশানা ফিরহাদ হাকিমের। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা। ধর্মতলায় 21এর মঞ্চ থেকে পাল্টা হুঁশিয়ারি। বাড়ির সামনে একাধিক বিক্ষোভ আন্দোলনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। 21এর সমাবেশের দিনই উত্তরবঙ্গে বিজেপির কর্মসূচি। ধর্মতলার মঞ্চ থেকে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা প্রোগ্রাম করলে পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে। এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে, আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে। তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছো, আমরা পথটা দেখে দিশা নিয়েছি। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন?
চমক দিলেন না দিলীপ ঘোষ। 21শে জুলাই চমকের বার্তা দিলীপের, কিন্তু কোনো চমকই দিলেন না বিজেপি নেতা। খড়গপুরে দলের কর্মসূচিতে অংশ নিলেন দিলীপ ঘোষ, আর বিজেপিতেই আছেন। কর্মীদের আশ্বাস বিজেপি নেতার। যারা ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপ দা কোন মঞ্চে থাকবেন। সবাই জানতো পশ্চিমবাংলায় 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছে, কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে, যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পাবে। বিজেপির কোন কর্মী বিশ্বাস করেনি, কিন্তু মাথায় একটু সন্দেহ এসছে। দিলীপ দা জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে।